আফনান এগেইন। এখন যে ঘটনাটি শেয়ার করতে চাচ্ছি, যে ঘটনাটি শেয়ার করতে চাচ্ছি, এই ঘটনাটি আমার নানা বাড়ি যেখানে, মানে রাজবাড়িতেই আরকি। তো ওইখানে অনেক মানে পুরাতন মানে অনেক মুরুব্বি একজন লোক ছিলেন। তো উনি 1950 তে পাকিস্তানি সেনাবাহিনীতে সোলজার পদে ঢুকেছিলেন। যখন আমরা জানি যে ভারত নিয়ন্ত্রিত এবং পাকিস্তান নিয়ন্ত্রিত এবং চীন নিয়ন্ত্রিত ৩ টা দেশ নিয়ন্ত্রিত একটা জায়গা আছে কাশ্মীর। 1962 তে ভারতের সাথে চীনের যেই যুদ্ধটা হয় কাশ্মীরের লাদাখ যে অঞ্চলটা নিয়ে, এই ঘটনাটি ওই সময়ের ঘটনা। উনি যখন পাকিস্তানি সেনাবাহিনীতে চাকরি করতেন, তখন 1962 তে যখন ওই লাদাখ নিয়ে ভারত এবং চীনের সাথে যুদ্ধ শুরু হয়, তখন পাকিস্তান কৌশলগত কারণে তাদের যে এলাকাটায় সেখানে কিছু মিলিটারি মানে ডিপ্লয়মেন্ট করেন সেখানে। তো ওইখানে বিশেষ করে সিয়াচেন হিমবাহর ওই জায়গাটা আমরা জানি যে ওইটা কিন্তু বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র যেটা বলা হয় আরকি। অত্যন্ত দুর্গম এলাকা সেটা। তো ওর আশেপাশে যে কিছু গ্রাম আছে, ওখানে কিছু মিলিটারি ডিপ্লয়মেন্ট করা হয় কিছু সিকিউরিটির জন্য। তো ওনারা যেই গ্রামটিতে ছিলেন, ওই গ্রামটা প্রতিদিনই নিয়মিত তারা রেকি করতেন। তো রাতের বেলা তারা তাঁবুটা নিয়ে সেখানে ঘুমাতেন। একজন ক্যাপ্টেন পদমর্যাদার অফিসারের আন্ডারে তারা ছিলেন এবং ওনারা ওই গ্রামে অল্প সংখ্যক লোক ছিল। তাদেরকে বলে দিয়েছিলেন, আপনারা যদি রাতের বেলা অস্বাভাবিক কোনো শব্দ বা কেউ ডাকাডাকি করে বা কোনো সন্দেহজনক কিছু হয় আমাদেরকে বলবেন। সেটা শুধুমাত্র তাদের মানে মিলিটারি সুবিধার্থে, কোনো এমনি মানে প্যারানরমাল কোনো বিষয় চিন্তা করে তারা এগুলো বলেননি। তো কয়েকদিন পরে এক লোক এসে তাদেরকে অভিযোগ করছে যে, "ভাই, আমার রাতের বেলা আমার বাসায় কিছু ঘটনা ঘটে।" তো কি ঘটনা? তখন বললেন যে, আমার ১ম এ রাতের বেলা আমাদের ১ম এ জানালায় ঠক, ঠক, ঠক এরকম কয়েকবার মানে নক করা হয়। এরপরে কিছুক্ষণ পরে চলে আসে সেটা সরাসরি দরজায়। সেখানে দরজায় ঠক, ঠক, ঠক এভাবে বেশ কয়েকবার নক করার পরে আর কোনো কথা হয় না, চলে যায়। তো উনারা বললেন, "ঠিক আছে, আমরা এটা দেখব। আসলে ঘটনাটা কি?" তো উনারা এক রাত্রে ২ জন সোলজারকে পাঠিয়ে দিলেন যে, "ওই বাড়িটা একটু রাতের বেলা দেখে আসবা। আসলে এটা কি ঘটনা? আমাদের কোনো শত্রুপক্ষের কোনো কাজ কিনা? এই টাইপের কোনো কিছু কিনা দেখবা।" তো উনারা সারারাত গোপনে বসেছিলেন। কিন্তু উনারা কাউকে দেখতে পাননি। কিন্তু মজার বিষয় রাসেল ভাই, উনারা কিন্তু ওই রাতে ওই যে ঠক, ঠক, ঠক যে শব্দটা, ওই বাড়ির লোকজন কিন্তু শব্দটা ঠিকই শুনেছে সে রাতেও। সে রাতেও। তো যখন ওই বাড়ির লোক পরে এসে ক্যাম্পে এসে বললেন যে, "আজকে রাতেও তো ঘটনা ঘটেছে।" তখন ক্যাপ্টেন সাহেব ওই ২ সোলজারকে ডেকে পাঠালেন, বললেন, "তোমরা কি কিছু দেখেছো?" বলে, "না স্যার, আমরা তো কিছু দেখি নাই। আমরা সারারাতেই ওখানে গোপনে বসেছিলাম যে ওই বাড়িতে কে আসে না আসে, কিন্তু আমরা কাউকে দেখি নাই।" ক্যাপ্টেন সাহেব খুব মানে অবাক হলেন যে, এরকম তাহলে কে করলো এই ঘটনাটা? উনি আরো সন্দেহ করলেন যে এটা কি মানে ভারতীয় সোলজারদের কোনো কাজ কিনা? উনি এটা সন্দেহ করেছিলেন। তখন উনি বললেন যে, "ঠিক আছে, এরপরে কি হয় আবার আমাদেরকে জানাবেন।" এর কয়েকদিন পরে এসে ওই লোকটি বলছে, মানে বাড়ির যে লোকটা, এই লোকটা সে মানে ক্যাম্পে এসে বলছে যে, "স্যার, আসলে আপনাদেরকে একটা বিষয় বলা হয়নি। সেই বিষয়টা একটু বলতে চাই।" তো বলল, "ঠিক আছে, বলেন।" তো বলল যে, বেশ অল্প সপ্তাহখানেক আগে আমার মেয়ে আমার ঘরে সুইসাইড করে। গলায় আ ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। তো ও আত্মহত্যা করার পরেই এই ঘটনাগুলো শুরু হচ্ছে। এখন ক্যাপ্টেন সাহেব এগুলো বিশ্বাস করতেন না। ক্যাপ্টেন সাহেব এগুলো কিছুই বিশ্বাস করতেন না। ভূত, প্রেত বা জিন-টিন এগুলো উনি কিছু বিশ্বাস করতেন না। ও বললে যে, "এগুলা কিছু না। এগুলো মানে বাজে কথা। অন্য কোনো কারণ আছে।" বলে, "না স্যার, অন্য কোনো কারণ নাই। কারণ আগে ঠক, ঠক করত। এখন নতুন ঘটনা ঘটছে।" ওই কি ঘটনা? বলে, "এখন দরজার বাইরে এসে মানে আমার ওই মেয়ের কণ্ঠে কান্নাকাটি করে, হু, হু শব্দে কান্নাকাটি করে এবং আমার স্ত্রীকে বলে যে, 'মা, আমি খুব কষ্টে আছি। আমার ওই ফাঁস লাগানো দড়িটা দিয়ে দাও না। আমাকে দড়িটা দিয়ে দাও। আমি খুব কষ্টে আছি।' তখন আ ক্যাপ্টেন সাহেব বলছেন যে, "এগুলো সব বানানো কথা। আমি এগুলো বিশ্বাস করি না।" বলে, "না স্যার, এটা সত্যি। প্রতি রাত্রে এটা ঘটছে।" তখন ক্যাপ্টেন সাহেব বললেন যে, "ঠিক আছে, আমি যাব। দেখি আসলে এই ঘটনাটা কি? আমি নিজেই দেখব।" উনি রাগ করে সিদ্ধান্ত নিলেন যে উনি ওই রাত্রে ওই বাসায় থাকবেন। বাসায় থেকে দেখবেন আসলে ঘটনাটা কি হয়। উনি একা ছিলেন না, উনার সাথে ১-২ জন সোলজারও ছিল। তো যেই ঘটনাটি যে মুরুব্বি আমাকে বলেছিলেন, উনি ওই ক্যাপ্টেন সাহেবের সাথে ছিলেন ওই সময়। তো রাতের বেলা সত্যি যখন রাত গভীর হয়ে গেল, ১টা কি ২টো বাজে, তখন উনারা শব্দ শুনলেন বাইরে যে নাকি সুরে কেউ কান্নাকাটি করছে এবং
বলছে যে, "মা দড়িটা কি দিবা না? আমার খুব কষ্ট হচ্ছে, দড়িটা দিয়ে দাও। আমার অনেক কষ্ট হবে না দিলে।" তখন ওর মাকে কিছু জিনিস শিখিয়ে দেয়া ছিল যে, যদি এরকম কথা বলে আপনি কিছু কথা বলবেন। তখন ওর মা বললেন যে, "তোমাকে তো দড়িটা দিব, কিন্তু আমি কিভাবে দিব? দরজা তো বন্ধ।" বলে যে, "দরজার নিচে ফাঁকা আছে, তুমি দরজার নিচে ফাঁকা দিয়েই দড়িটা দিয়ে দাও।" তখন ক্যাপ্টেন সাহেবের হাতে যখন দড়িটা দেয়া হলো, ওই সেই দড়িটাই ওনারা রেখে দিয়েছিলেন। ও! ক্যাপ্টেন সাহেব ঘরের একটা খুঁটির এক প্রান্তে ওই দড়ির এক প্রান্তটা বাঁধলেন। বেঁধে ওই দড়িটা দরজার নিচে যে ফাঁকাটা ছিল, কারণ ওইটা যে অঞ্চলে ছিল এটা দুর্গম এলাকা। দেখা যাচ্ছে যে ওটা পাকা বাড়ি ছিল না। জি। তো দরজার নিচে ফাঁকা থাকে, সাধারণত আমরা দেখেছি গ্রামের বাড়ি যে চৌকাঠের নিচে অনেক সময় ফাঁকা থাকে। ঠিক ওরকম চৌকাঠের নিচে ফাঁকা ছিল। ক্যাপ্টেন সাহেব দড়ির এক প্রান্ত ঘরের ভিতরে একটা খুঁটির সাথে বেঁধে ওই দড়িটা নিচ দিয়ে ছুড়ে দিয়েছেন। ছুড়ে দেওয়ার সঙ্গে, সঙ্গে এমন জোরে বাইরের থেকে ওই দড়ি ধরে টান দিয়েছে, ওই খুঁটি ভেঙে ঘরের সামনের পার্টটা পর্যন্ত মানে ২০-৩০ হাত দূরে চলে গেছে। তখন ক্যাপ্টেন সাহেব যেটা দেখেছেন এবং ওখানে আরো কয়েকজন যারা সোলজার তারা যেটা দেখেছেন, আসলে এইটা ওনাদের পক্ষে বিশ্বাস করা এবং সহ্য করাটা খুব কঠিন ছিল। ওনারা দেখলেন বড় আকৃতির একটা ছায়ামূর্তি, যেটা চোখ মানে লাল টকটকে জ্বলছে মনে হচ্ছে, এরকম লাল কোনো টর্চ লাইটের মতো জ্বলছে, এরকম ছায়ামূর্তি। ক্যাপ্টেন সাহেবের হাতে ছিল রিভলভার। উনি নিজের অজান্তেই ভুল করে ভয় পেয়ে উনার জীবনের সবচেয়ে ভুল কাজটা করে বসেন। উনি ওই ছায়ামূর্তির দিকে একটা শুট করে ফেলেন। এটা উনার অজান্তেই হয়ে যায়। মানে ভয় পেয়ে হঠাৎ করে উনার হাত থেকে গুলি ফসকে বেরিয়ে গেছে আরকি ওইদিকে। তো সঙ্গে, সঙ্গে ছায়ামূর্তিটা অদৃশ্য হয়ে যায়। ক্যাপ্টেন সাহেব ওখানে ফেইন্ট হয়ে যান। ঘটনার মানে ওই বাড়ির ঘটনা এখানে আপাতত শেষ। কিন্তু ক্যাপ্টেন সাহেবের কিছু ঘটনা ঘটতে থাকে। সেটা হচ্ছে উনার ওই ঘটনার পর থেকে শরীরের একটা অদ্ভুত পরিবর্তন আসা শুরু হয়। আমাদের যেমন হাতে এবং পায়ে হালকা মানে লোম আছে, হালকা লোমশ আমাদের শরীরটা আরকি। উনার ওই ঘটনার কয়েকদিন পর থেকে শরীরের এই লোমগুলো অনেক মোটা এবং বড় হতে শুরু করে। আচ্ছা। এবং মাত্র অল্প কয়েকদিনের মধ্যে যে ওনাকে দেখলে আসলে বোঝার উপায় থাকতো না এটা কি মানুষ না অন্য কিছু। এরকম কেন হচ্ছে? এবং ওনার আচরণেও অনেক অদ্ভুত রকমের পরিবর্তন আসতে শুরু করে। যেমন আ ক্যাম্পে যখন উনি থাকতেন, রাতের বেলা উনি উনার তাঁবু থেকে বেরিয়ে যেতেন। যারা ওই ক্যাম্পের দায়িত্বে ছিল তারা দেখতেন ক্যাপ্টেন সাহেব বের হয়ে যাচ্ছে। যেহেতু উনি একজন সিনিয়র অফিসার, ওই ক্যাম্পের উনিই ছিলেন প্রধান। সুতরাং সোলজাররা উনাকে জিজ্ঞেস করার সাহস পেত না যে, "স্যার আপনি কোথায় যাচ্ছেন?" তারপরেও সামনে দিয়ে চলে গেলে বলল যে, "স্যার এটুকু বলতো, 'স্যার আমরা কি সাথে আসবো?' তখন উনি বলতেন, 'না তোমাদের কাউকে আসতে হবে না। আমি একটু গ্রামটা রেকি করে আসি।' এই কথা বলে উনি বেরিয়ে যেতেন। এবং উনি ফিরে আসতেন ভোরের আগে। উনি যে কোথায় যেতেন, কি করতেন, এটা সোলজারদের সম্পূর্ণ অজানা ছিল। কিন্তু উনার অদ্ভুত এই ধরনের আচরণ যখন উনি দেখলেন যে বিভিন্ন কমান্ডিং এর বিষয়ে উনি অনেক উদ্ভট ধরনের মানে পাগলামি কিছু কমান্ড করছেন। তখন সোলজাররা এই ঘটনাগুলো তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। ওই ক্যাপ্টেন সাহেবের বাবা ছিল পাকিস্তানি সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার পদমর্যাদার কর্মকর্তা। তো উনি যখন উনার কাছে এই খবরটা আসলো, তখন উনি ওই ক্যাম্পে আরেকজন অফিসারকে পাঠিয়ে উনাকে প্রত্যাহার করে নিলেন এবং উনার ট্রিটমেন্টের জন্য পাকিস্তানের অনেক মানে খুব ভালো, ভালো ডাক্তারকে দেখালেন। কারণ ডাক্তাররা বলল যে আসলে উনার শরীরে যে সমস্যাটা হয়েছে এটা যে কেন হয়েছে আমরা বলতে পারব না। তবে উনার মানসিকভাবে উনি খুব বিপর্যস্ত। উনাকে অবশ্যই মানসিক মানে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। একটা পর্যায়ে এমন হলো যে উনাকে মেন্টাল অ্যাসাইলাম এ রাখা হলো। কিন্তু রাসেল ভাই অদ্ভুত ব্যাপার, মেন্টাল অ্যাসাইলাম এ রাখার পরে উনাকে মানে যখন রাখা হতো পরের দিন আর পাওয়া যেত না। ঘরের দরজা বন্ধ কিন্তু উনি নাই ঘরের মধ্যে। কোথায় খোঁজ নিয়ে কোথাও পাওয়া যায় না। খবর আসে ওই যে যেই বাড়িটির কাছে উনি গিয়েছিলেন রাতের বেলা, ওই বাড়ির আশেপাশে উনাকে দেখা যায়। আচ্ছা। তো উনি কিভাবে গেলেন? পাকিস্তান থেকে মানে ওই কাশ্মীরের আজাদ কাশ্মীর যেটা পাকিস্তান নিয়ন্ত্রিত অঞ্চল, সেই সিয়াচেন হিমবাহর কাছাকাছি যে গ্রামগুলো, এখানে খুবই দুর্গম। এখানে পায়ে হেঁটে যাওয়াটা খুবই কঠিন কাজ। সেখানে পাকিস্তান থেকে একজন এভাবে চলে যাবে এটা অসম্ভব ব্যাপার ছিল। কিন্তু আবার উনাকে ধরে নিয়ে আসা হতো। উনার এই কারণে উনাকে চাকরি থেকে মানে সাসপেন্ড করা হয়। সাসপেন্ড বলতে মানে বের করে দেয়া হয় আরকি। কারণ মেন্টালি সিক ছিলেন। তারপরে উনাকে উনার পরিবার থেকে উচ্চতর চিকিৎসার জন্য উনাকে আমেরিকায় নিয়ে যাওয়া হয়। তো আমেরিকার যে মেন্টাল অ্যাসাইলাম এ ছিল,
সে মেন্টাল অ্যাসাইলামেও ঠিক একই ধরনের ঘটনা ঘটেছে। ওনাকে রুমে রাখা হয়েছে। সকালে দেখা গেছে রুম তালাবদ্ধ থেকেছে কিন্তু উনি নেই। উনি কোথায়? মানে পুলিশ কোথাও খুঁজে পায় না ওনার কোনো হদিস নেই। কিন্তু দেখা গেল যেই রাত্রে উনি উধাও হয়েছেন, পরের দিনই খবর আসলো উনি ওই মানে আজাদ কাশ্মীরের ওই অঞ্চলে সিয়াচেন হিমবাহর ওই কাছাকাছি ওই গ্রামে ওনাকে দেখা যাচ্ছে। উনি কিভাবে সেখানে গেলেন? কে তাকে নিয়ে গেল? এবং উনি পরের দিকে এমন হলো যে উনি কারো সাথে কথা বলতেন না। উনি কি খেতেন? কোথায় ঘুমাতেন? কোনো বিষয় জানা যেত না। এবং কিছুদিন মানুষ ওনাকে দেখে খুব ভয় পেত। কারণ উনি শেষ দিকে এমন অবস্থা, উনার শরীরে কোনো কাপড়ই পরতেন না। কিন্তু উনার শরীরে এত লোম ছিল, দেখে মনে হতো মানে বন মানুষ বা এই টাইপের কিছু এরকম মনে হতো। মানুষ দেখে ওনাকে ভয় পেত। উনি ওই অঞ্চলের মানে গুহা-টুহায় এখানে থাকতেন। একদিন মানে ওখানকার স্থানীয় কিছু লোক একটা জিনিস আবিষ্কার করলো যে কিছু মানুষের শরীরের কিছু বিক্ষিপ্ত অংশ। কিন্তু সবাই যখন দেখলো যে হাত, পা, মাথা আলাদা হয়ে আছে, মাথাটা দেখে চিন্তা করে এটা তো সেই অফিসারের মাথা যারা সবাইকে চিনতেন যে ইনি এখানে ঘুরে বেড়াতেন। তো হাত দেখেও চিনেছে, হাতগুলো লোমশ। তো যখন শরীরটা একত্রিত করা হলো তখন মানে দেখা গেল কে যেন ওনার হাত, পা মুচড়িয়ে টেনে ছিঁড়ে ফেলেছে। খুব নৃশংসভাবে ওনাকে হত্যা করা হয়েছে। তো এই ছিল রাসেল ভাই ঘটনা। এই ঘটনাটি যিনি আমাকে বলেছিলেন, যেই মুরুব্বি, উনি ২০০৬ সালে মারা যান। কারণ উনি যখন পাকিস্তান আর্মিতে চাকরি করতেন, দেশ মানে যখন স্বাধীনতা যুদ্ধ শুরু হয়, তখন উনি বাংলাদেশে চলে আসেন এবং স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। এবং পরবর্তীতে বাংলাদেশ আর্মিতেই উনি দীর্ঘদিন সার্ভিস দিয়েছিলেন। 1980 তে উনি অবসর নেন। ২০০৬ সালে উনি মারা গিয়েছিলেন। তো উনি যখন আমাকে ঘটনাটা বলেছিলেন তখন আমি খুব ছোট। আমার অতটা স্মরণই ছিল না। আমি যে প্রতিষ্ঠানে মানে চাকরি করি আরকি। আমি ক্লাস নিতে গিয়েছিলাম আমাদের ব্রাঞ্চে ফরিদপুরে। তো ওই সময়ে আমি ওই সুযোগে উনার ফ্যামিলির সাথে আমি এই বিষয়টা আরো কিছু জানার জন্য মানে আমি তাদের শরণাপন্ন হই এবং উনাদের কাছ থেকে এই ঘটনাটা আমি আরেকটু ডিটেইলস শুনি। কারণ আমি অনেকটাই ভুলে গিয়েছিলাম ঘটনাটা। তো উনাদের কাছ থেকে শোনার পরে ঠিক এইভাবে যে উনি যখন উনাদের ফ্যামিলির সাথে এই ঘটনাটা বলেছিলেন, তো উনাদের কাছ থেকে আরো ডিটেইলস জেনে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। লিখছেন তার নামটি লিখেছেন তিনি, বাট তিনি লিখেছেন নাম প্রকাশ করতে চাচ্ছি না। আমি মেলবোর্নে এসেছি ১ বছর একটা ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে। আমাদের ক্যাম্পাসটা সিটি থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে। আর এই এলাকায় এতটা মানে এই এলাকাটা আধুনিক না এবং আধুনিক না বলতে ডরমিটরি থেকে প্রায় ২-৩ কিলোমিটার হেঁটে গেলে পাবলিক ট্রান্সপোর্ট। আসার পরপরই আমি আমার হাসব্যান্ড যখন জায়গাটা ঘুরে দেখতাম, এমনই একদিন একটা বাসার সামনে দিয়ে যাচ্ছিলাম। বাসাটা অনেক পুরনো আর ভাঙা। খুব অবাক করা ব্যাপার হলো যে বাসাটি মেইন রোডের কাছে এবং খুব ভালো লোকেশনে। আর আম আ সাথে রাস্তা চলে গেছে। ওইটা ব্যারিকেড দিয়ে বন্ধ করা। ইভেন পুরো এরিয়াটাও ফেঞ্চ দিয়ে ঘেরা। ওয়ার্নিং দেয়া যাতে কেউ ভেতরে না যায়। আমি, আমার হাসব্যান্ড আমরা এটাকে ভূতের বাড়ি বলে খুব হাসাহাসি করছিলাম অ্যান্ড ছবি তুলছিলাম। এমন করতে, করতে সন্ধ্যা হয়ে গেল। এর মধ্যেই কেন জানি খুব অস্বস্তি লাগা শুরু করে। এই বাসার দিকে আ আ আমরা রওনা দেই বাসার দিকে। যাওয়ার সময় রাস্তায় দেখি একটা বিড়াল ঠিক রাস্তার মাঝখানে বসে আমাদের দিকে তাকিয়ে আছে। যারা মেলবোর্নে থাকেন তারা জানেন এখানে রাস্তায় মানুষ ছাড়া কুকুর বিড়াল দেখা যায় না বলতে গেলে। যাই হোক, আমরা পুরো রাস্তাটা যতক্ষণ না পর্যন্ত ক্রস করি ততক্ষণই বিড়ালটা আমাদের দিকে তাকিয়ে আছে। তারপর বাসায় চলে আসি। ঐদিন রাতে আমি খুব বাজে স্বপ্ন দেখি। শুধু ঐদিনই না, তারপর থেকে রেগুলারলি আমি এরকম স্বপ্ন দেখি। আরও একটা উইয়ার্ড ব্যাপার হলো, আমার বাসা থেকে জিনিস হারিয়ে যাওয়া শুরু হলো। জিনিসগুলো খুব দামি জিনিস না, প্লেট, ঢাকনা, শার্ট, এমন টুকটাক জিনিস। বলে রাখি, আমি কারোর সাথে বাসা শেয়ার করে থাকি না, তাই আমার জিনিস অন্য কেউ নেয়ারও কথা না। কিন্তু আমি তেমন পাত্তা দিই না। একটা ফ্রেন্ডের সাথে এই ব্যাপারটা শেয়ার করি। পরে ও আমাকে জানায় যে আমাদের ভার্সিটির মাঝে বেশ কিছু এরিয়া একটু হন্টেড। অনেক কাল আগে এখানে পুরোটা এরিয়া জুড়ে কয়েকটা মেন্টাল অ্যাসাইলাম ছিল। আর প্যারানরমাল ঘটনাগুলো এইসব এরিয়াকে নিয়েই। আর ওর কথা যাচাই করার জন্য আমি নেটে সার্চ দিয়ে অবাক হয়ে যাই। কারণ ১ম ওই বাসাটাই, যে বাসাটার কথা আমি বলছিলাম, আমি ওই বাসাটাতে গিয়েছিলাম। পরে আমার জন্য আমার অন্য এক অস্ট্রেলিয়ান ফ্রেন্ডকে আমি জিজ্ঞেস করি এবং এবং ওই বাসায় আগে যে মেন্টাল অ্যাসাইলাম ছিল সেখানে নাকি একটা মেয়ে সুইসাইড করে
তারপরে এবং তারপর থেকেই ওইখানে রাতে অনেক রকমের সাউন্ড শোনা যায়। একটা মিউজিক বক্সের সাউন্ডও নাকি অনেকে পায়। আরও আর ওর কাছ থেকে শোনা সবচেয়ে ভয়ানক কথাটি হলো বেশ কিছু বছর আগে আমাদের ভার্সিটির একটা মেয়ে বন্ধুদের সাথে বাজি ধরে একা যায় ওই বাসায়। যদিও তার সাথে তখন কিছু হয়নি, কিন্তু ১ সপ্তাহের মধ্যে তার রুম থেকে উদ্ধার করা হয় তার ঝুলন্ত লাশ। এসব শুনে ভয় পেয়ে আমি আমার মায়ের সাথে সব শেয়ার করি এবং এও বলি যে আমি বাজে স্বপ্ন দেখি। তখন আমার মা আমাকে বেশ কিছু সূরা ও দোয়া পড়তে দেয় আর বলে এইগুলো পড়ে আমার ঘরে ফু দিয়ে বন্ধ করতে। পরে আল্লাহর রহমতে আমার পরে আল্লাহর রহমতে আমি আর এমন বাজে স্বপ্নও দেখি না। এমনকি কিছু হারায়ও যায় না। এবং এটাই ছিল ঘরে আরো একটা ইমেইল পড়তে চাই এবং সেই ইমেইলটি পাঠিয়েছেন আমাদেরই একজন অতিথি এবং তিনি যেভাবে পাঠিয়েছেন আমি সেভাবে পড়ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। কেমন আছেন রাসেল ভাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমাদের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং থানার গ্রাম হলো আবিবপুর। আমার নাম হলো শাকিল। ফেসবুকে আমি মিস্টার ললিপপ নামে আছি। আমি আপনাদের নিয়মিত একজন শ্রোতা। কয়েক মাস কাজের ব্যস্ততায় ভূত এফএম শোনা হয় না। আমি আমার যেকোনো একটা সমস্যার কারণে স্টুডিও থেকে এই ঘটনা শেয়ার করতে পারছি না। কথা না বাড়িয়ে আমি ঘটনায় চলে যাব। ঘটনাটি আমার আম্মুর কাছ থেকে শোনা। আমার আম্মু আমাকে যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবে আপনাকে বলছি। ঘটনাটি হলো আমার নানার সাথে। আমার নানা, নানু এবং আমার আম্মু কোনো এক স্থানে বেড়াতে গিয়েছিলেন, সম্ভবত নানার শ্বশুরবাড়ি। যে সময় ঘটনাটি ঘটেছিল সেই সময় ওই গ্রামের অবস্থা ছিল খুব খারাপ। সারাটা গ্রামে ছিল বাঁশঝাড়। এমনও জায়গা ছিল যেখানে মানুষ দিনের বেলা যেতে ভয় পেত। আগে বলে রাখা ভালো, আমার নানা জিন কিছু বা জিনের মানে কবিরাজি জানতেন। তা তা আমার নানা এবং দাদির কাছে জিন আটক করা, মানুষের শরীর থেকে জিন আলাদা করার কিছু কৌশল মানে ছিল। নানা ওখানে অনেকদিন থাকার পর দেখলেন সেখানে অধিকাংশ মানুষ মাছ ধরে। কিন্তু দিনের বেলায়। রাতে কেউ ভয়ে ঘর থেকে বের হতেন না। সেই গ্রামের এক বিশাল বাঁশঝাড়ের পেছনে রয়েছে কয়েকটা পুকুর এবং সেই পুকুরে অনেক মাছ। কিন্তু জায়গাটা এতই ভয়াবহ যে কেউ দিনেও যেতে সাহস পেতেন না। আমা আ আমার আ আমার নানা জানতে পারলেন যে সেই পুকুরে অনেক মাছ এবং সেখানে কেউ মাছ ধরে না। কিন্তু সেখানে মাছ অ্যা আ ধরতে তারা আগ্রহী অনেকেই। এশার আজানের পর নানা ওনার শ্বশুর কাছ থেকে জাল চাইলেন। কিন্তু তাকে কেউ জাল দিতে রাজি হচ্ছিল না। আমার নানুও নাকি অনেক কান্নাকাটি আরম্ভ করে দিয়েছিলেন। সবাই তাকে বাধা দিচ্ছিল, কিন্তু নানাকে আটকে রাখতে পারার কারণে যেই কথা সেই কাজ, জাল নিয়ে বেরিয়ে পড়লেন, সাথে কাউকে নিলেন না। নানা বাঁশঝাড়ের মাঝামাঝি অবস্থায় এসে দেখলেন নানার সামনে একটা বাঁশ, যা দেখার জন্য তিনি একদমই প্রস্তুত ছিলেন না। আর এই লাশটাকে ঘিরে রেখেছে অনেকগুলো বিড়াল এবং অনেকগুলো বড়, বড় কুকুর। কুকুরগুলো বিড়ালগুলোকে তাড়াচ্ছে, কিন্তু বিড়ালগুলো পুনরায় লাশের কাছে এসে মানে লাশের কাছে আসছে এবং ওই পুকুরে যাওয়ার আরেকটা রাস্তাতে আমার নানা খুঁজলেন এবং সফল হলেন। তিনি অন্তত ১০ মিনিট হাঁটার পর পুকুরে গিয়ে পৌঁছালেন এবং সেখানে মাছ ধরা নিয়ে তিনি ব্যস্ত হয়ে পড়লেন। আশেপাশে খুব নীরব, মাঝে, মাঝে ভেসে আসছিল কুকুরের ঘেউ, ঘেউ এবং আ আ কিন্তু তিনি আশেপাশে মনোযোগ না দিয়ে মাছ নিয়ে ব্যস্ত ছিলেন। তিনি ভালো পরিমাণে মাছ পাচ্ছিলেন, কিন্তু লক্ষ্য করলেন যে তিনি যে পরিমাণ মাছ পাচ্ছেন সে পরিমাণ মাছ তার ব্যাগে নেই। তিনি তখনই বুঝতে পারলেন এখানে কোনো একটা ঘটনা আছে। এখন তিনি ব্যাগটা তার সাথে রাখলেন এবং পুনরায় মাছ ধরায় ব্যস্ত হয়ে গেলেন। কিছুক্ষণ পর তার ব্যাগটা ভর্তি হয়ে গেল। তিনি এমন সময় বাতাসের আওয়াজ শুনতে পেলেন এবং তিনি লক্ষ্য করলেন বাতাসটা উত্তর দিক থেকে প্রবাহিত হচ্ছে এবং বাতাসটা ধীরে, ধীরে আসছে দক্ষিণ দিকে। আর বাতাসে বড়, বড় গাছপালা নড়ছে, ছোট, ছোট গাছপালা নড়ছে এবং বাতাস শুধু ওই স্থানে, যে স্থানটি পার হয়ে তিনি বাড়িতে পৌঁছাবেন। এই অবস্থায় তিনি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন। আর কিছুক্ষণ পর তিনি যা দেখলেন তা হলো একটা পুরুষের বডি তার দিকে আসছে। বডিটার চেহারা আ আবছাভাবে দেখা যাচ্ছে, ভালোভাবে দেখা যাচ্ছিল না। তিনি ভালো করে লক্ষ্য করে দেখলেন বডিটা মানুষের চাইতে অনেক উঁচু এবং মোটা। আর সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো বডিটায় মাথা ছিল না, আর চুলগুলো ছিল তার বুক থেকে।
কি অদ্ভুত, চিন্তা করে দেখুন। তিনি এটা দেখার পর অনেক ভয় পেয়ে গেলেন এবং আগেই বলেছিলাম নানা তার দাদির কাছ থেকে কিছু জিনের কবিরাজি শিখেছিলেন। সেই পদ্ধতিতে তিনি জিনটিকে একটা স্থানে নিয়ে এসে আটকে ফেললেন এবং এটা জায়গা থেকে নড়তে পারছিল না। এই সময় তিনি বাড়ির দিকে চলে আসেন। কাছাকাছি এসে তিনি জিনটিকে আটক করে ছেড়ে দিলেন এবং তিনি জিনটিকে মুক্ত করার সাথে, সাথে খুব জোরালো একটা আওয়াজ শোনা গেল এবং আওয়াজ শুনে মনে হচ্ছিল জিনটা এত ক্ষিপ্ত হয়েছিল যে আম আ যে আম আ না যেকোনো সময় নানাকে কাছে পেলে মেরে ফেলতেন এবং আরেকটা আ অবস্থা, সকালে মাছ ধরার দেখে সবাই অবাক, কিন্তু তিনি কাউকে ঘটনাটি শেয়ার করলেন না। নানা ধারণা যে এত মাছ দেখে পাশের বাড়ির এক লোক কিছুটা লোভে পড়েছিলেন এবং তিনি সেখানে মাছ ধরার পুরো পরিকল্পনা করলেন এবং সেই লোকটি তার ছোট ছেলেকে নিয়ে সেখানে গেলেন, মাছ ধরলেন। ছেলেটা ছিল পুকুর পাড়ে আর সেই পুকুরটিতে ছিল হাঁটু সমান পানিতে। এই সময় সেই ছেলেটি লক্ষ্য করলেন যে জোরালো আওয়াজে বাতাসের সাথে এসে তার ছেলেটাকে ৩ থেকে ৪ টা চড় মারল কেউ এবং সেটা পানিতে ছুঁড়ে মারল। ছেলেটা ওই আওয়াজটা আ আ মানে করেছিল এবং আ আ আব্বু ঘোড়ার ওপর ঘোড়া আ আ আচ্ছা ৪ টা আব্বু এ এ যেটা ওই সময় আওয়াজ করেছিল, আব্বু ঘোড়ার ওপর ঘোড়া। তারপর তার ছেলেকে সেখান থেকে তুলে বাড়িতে নিয়ে আসে এবং সকালবেলায় হতেই ছেলেটা মারা যায়। নানা তারপর থেকে তার সাথে ঘটে যাওয়া ঘটনাটি শেয়ার করেন। এটা ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। হ্যালো রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি জানি আপনি সবসময় ভালোর দলে। আমি সুবর্ণা আক্তার ২০১৪ থেকে ভূত এফএম শুনছি। আমি ভূত এফএমের সকল শ্রোতাদের জন্য একটা ঘটনা পাঠালাম। এটা আমার সাথেই ঘটে যাওয়া। আমি বর্তমানে চাকরির জন্য ময়মনসিংহে আছি, তাই স্টুডিওতে এসে বলা আমার পক্ষে সম্ভব না। যদি ভালো লাগে অবশ্যই পড়ে শোনাবেন। দিনটি ২০১৩ সালের জানুয়ারি মাসের কোনো একদিন। সে সময় আমাদের বাসা ছিল মিরপুর সেনপাড়ায়। তখন প্রচণ্ড ঠান্ডা। দুপুরের খাবার শেষে আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ একটা মাইকিংয়ের আওয়াজে আমার ঘুমটা হালকা ভেঙে গেল। আমি একটু সজাগ হয়ে মাইকিংয়ে কি বলছে তা শুনতে চাইলাম। আমি ভেবেছিলাম যে হয়তো কোনো বাচ্চা হারিয়ে গেছে আর সেটার জন্য মাইকিং চলছে, কিন্তু শুনলাম একজন লোক মারা গেছে এবং তার জানাজার নামাজের জন্য মানুষকে আহ্বান জানানো হচ্ছে। আমি একটু অবাক হলাম, কারণ সবসময় দেখেছি যে কেউ মারা গেলে এলাকার মসজিদে মাইকিং করে জানানো হয়, কিন্তু এখানে মৃত মানুষটার জানাজার নামাজের জন্য রাস্তায় মাইকিং চলছিল। আমি বিছানায় শুয়ে শুনতে পেলাম মাইকিংয়ের আওয়াজটা দূর থেকে কাছে আসতে লাগলো। মনে হলো এবার আমার বাসার পাশ দিয়ে গেল আওয়াজটা। এরপর আবার দূরে চলে যেতে লাগলো। আমি আমার ছোট বোনকে মাইকিংয়ের কথাটা বলতেও ও বলল ও কোনো মাইকিং শুনতে পায়নি। আমি ব্যাপারটাকে নরমাল ভাবে নিলাম। তখন বাজছিল বিকেল ৪:৩০। আমার ক্লাস ছিল সন্ধ্যা ৬:৩০-এ। তাই একটু পরেই আমি ক্লাসের উদ্দেশ্যে বের হলাম। আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে MBA করছিলাম। আমি ভার্সিটির নাম বলছি না। সপ্তাহে ৩ দিন সন্ধ্যা ৬:৩০ থেকে রাত ৯টা পর্যন্ত ক্লাস। সেদিন প্রচণ্ড জ্যাম থাকার কারণে ৬:৩০-এর বেশি বেজে গেল ভার্সিটি পৌঁছাতে। আমার এক ফ্রেন্ড SMS দিয়ে জানতে চাইলো আমি কোথায়। অ্যান্সার দিলাম। একটু পর আমি ভার্সিটিতে পৌঁছে গেলাম। আমার ক্লাস ২০৭ নম্বর রুমে। আমি আমার রুমের সামনে গিয়ে দেখলাম দরজাটা চাপানো। দরজায় ক্লাস টাইমে সাধারণত চাপানোই থাকে। আমি রুমে ঢুকবো বলে দরজাটা খুললাম এবং খুব অবাক হয়ে দেখতে পেলাম যে রুমের বাইরে যে রুমের সবকটা লাইট বন্ধ। আমি দরজার উপরে নাম্বার প্লেটটা আরো একবার দেখলাম। ঠিকই তো আছে, ২০৭ নম্বর রুম। এটাই তো, ভুল হওয়ার কোনো কারণ নেই। ভাবলাম আজ হয়তো অন্য কোথাও ক্লাস হচ্ছে। আমি ২০৭ নম্বর রুমে ঢুকে লাইট জ্বালালাম। ক্লাসে কোনো ব্যাগ, বই খাতাও চোখে পড়ল না। আমি ফ্রেন্ডকে একটা SMS দিয়ে জানতে চাইলাম কত নম্বর রুমে ক্লাস হচ্ছে আজ। আর রুমে SMS এর অ্যান্সারের জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর আমি একটা ঘোরের মধ্যে ছিলাম। এর ভেতর ৬-৭ মিনিট পার হয়ে গেল। হঠাৎ মনে হলো SMS-টার কোনো অ্যান্সার তো আসলো না। আমি আমার মোবাইলটা চেক করতেই দেখলাম যে নেটওয়ার্ক নেই। আমার তখন মনে হলো এখানে বসে না থেকে অফিস রুমে খোঁজ নিলেই তো আমি জানতে পারতাম ক্লাস কোথায় হচ্ছে। রুম থেকে বের হলাম আর সাথে সাথেই SMS-টা আসলো। আমার ফ্রেন্ড লিখেছে ২০৭ নম্বর রুম।
আমি 207 নম্বর রুমে তখনও দাঁড়িয়ে। পাশের রুমের নম্বরটা দেখলাম 206। নিশ্চয়ই আমার ফ্রেন্ড আমার সাথে দুষ্টুমি করছে, এটাই ভাবলাম। আমি এটা দুষ্টুমি করার সময় না, তাই আমি খুব বিরক্তি নিয়ে অফিস রুমে গিয়ে জানতে চাইলাম ক্লাস কোথায় হচ্ছে। ওখান থেকে আমাকে জানানো হলো 207 নম্বর রুমে। ততক্ষণে 7টারও বেশি বেজে গেছে। আমি আবার 207 নম্বর রুমের সামনে গেলাম। কি করব বুঝতে পারছিলাম না। কিন্তু তারপরেও রুমের দরজাটা খুললাম। আর এবারও আগের মতোই দেখলাম রুমের লাইট সব বন্ধ। আমি প্রচণ্ড ভয় পেলাম, আর থাকতে পারলাম না। ওখান থেকে আমি কমন রুমে চলে আসলাম। আমি কাউকে বলতে পারছিলাম না যে এটাই আমার ক্লাস। আমার ক্লাসই আমি খুঁজে পাচ্ছি না। একটা অবিশ্বাস আর ভয় মিশ্রিত অনুভূতি নিয়ে আমি 8টা বাজার জন্য অপেক্ষা করতে থাকলাম। 8টার সময় আমাদের 10 মিনিট ক্লাস ব্রেক থাকতো। ওই টাইমটায় ক্লাসের সবাই বাইরে আসতো। 8টায় আমি বাইরে দেখি ক্লাসের সবাই ভার্সিটির বাইরে চা খাচ্ছে। ওরা আমাকে জিজ্ঞেস করলো, "ক্লাসে যাওনি কেন?" ওদেরকে কিছু বললাম না। ব্রেক শেষে আমি আমার ফ্রেন্ড অন্যদের সাথে ক্লাসের উদ্দেশ্যে রওনা দিলাম। এবার সবাই আমাকে খুব অবাক করে দিয়ে 207 নাম্বার রুমে ঢুকে গেল। অন্য দিনের মতো এই ক্লাসটা ছিল খুবই স্বাভাবিক। কিন্তু আমার কাছে সব অস্বাভাবিক মনে হচ্ছিল। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। আমি ভার্সিটি থেকে বের হয়ে গেলাম। শুধু মনে হচ্ছিল যদি আরও কিছুক্ষণ থাকি তাহলে ভার্সিটিতেই আমি আটকা পড়ে যাব। কেবলই মনে হচ্ছিল যে আমার মনে হয় পেছনের থেকে কেউ আমাকে ফলো করছে। সেদিন খুব জ্বর নিয়ে আমি বাসায় ফিরলাম। বিকেল থেকে যা যা ঘটেছে আমার মা বোনকে সব বললেও তারা বিশ্বাস করলো না। আমার মা খুবই সাহসী মানুষ, বলল, হয়তো তোমার ভুল হয়েছে। ঘরেই কদিন রেস্ট নিতে বললেন। এভাবেই কয়েকটা দিন পার হয়ে গেল। কিন্তু আমি জানতাম না তখনও আমার জন্য আরও কিছু অপেক্ষা করছিল। একদিন রাতে আমার ঘুম ভেঙে গেল। রাত তখন 3:30। আমি শুনতে পেলাম একজন মানুষের জানাজার নামাজের জন্য খুব করুণভাবে ডাকা হচ্ছে। সেই ডাকটা সহ্য করার মতো সহ্য করার মতো সেই ডাকটা না। এবং মাইকের আওয়াজ মানে এবং ডাকটা সহ্য করার মতো না। আমার পাশে ঘুমিয়ে থাকা আমার বোনকে জাগিয়ে তুললাম, কিন্তু ও কোনো মাইকিংয়ের আওয়াজ শুনতে পেল না। আমি তখনও সেই মাইকিং শুনতে পাচ্ছিলাম। পরে আরও কয়েকটা রাতও এভাবেই মাইকিংয়ের আওয়াজই আমার ঘুম ভেঙে যায়। আমি খুব ভয় পেতাম, কিন্তু এই কথাগুলো বললেও কেউ বিশ্বাস করবে না ভেবে আর বলা হতো না। তো একদিন যথারীতি অনেক রাতে আমার ঘুম ভাঙল। মোবাইলে দেখলাম তখন রাত 3:30। দূর থেকে মাইকিংয়ের আওয়াজটা কাছে আসছিল। কেন যেন সেদিন আমার খুব কৌতূহল হলো কি হচ্ছে সেটা দেখার জন্য। আমি আমার রুম থেকে সাথে লাগোয়া বারান্দাটায় চলে এলাম। আমি দোতলা বারান্দার থেকে দেখতে পাচ্ছিলাম অনেকগুলো মানুষ দূর থেকে হেঁটে আসছে। মানুষগুলো আরও কাছে আসার পর আমি কান্নার শব্দ শুনতে পেলাম। তাদের পোশাক সাধারণ মানুষের মতোই ছিল, সাথে একটা ভ্যানে সাদা কাপড় দিয়ে কিছু একটা ঢাকা। একজন লোক সবার সামনে সেই সবাইকে জানাজার নামাজের জন্য ডাকছে। মানুষগুলো হাঁটতে হাঁটতে ঠিক আমাদের বিল্ডিং এর সামনে এসে দাঁড়ালো। এবার সবাই ওপরে তাকালো ঠিক আমার দিকে। আমার মনে হচ্ছিল আমার ঘরে ঢুকে যাওয়া উচিত, কিন্তু আমি পারছিলাম না। সামনে সেই লোকটাকে হাত দিয়ে ডাকতে লাগলো আমাকে। লোকটা হাত দিয়ে আমাকে ভ্যানে থাকা সাদা কাপড়টার দিকে কি যেন দেখালো। একজন সেই সাদা কাপড়টা সরিয়ে দিল। কাপড়টা সরাতে আমি যা দেখলাম তা আমি আর কোনোদিন দেখতে চাইবো না। আমি দেখতে পেলাম ভ্যানে আমার ছোট বোনটা শুয়ে আছে। এটা দেখে আমি খুব জোরে চিৎকার করতে চাচ্ছিলাম, কিন্তু কোনো শব্দ আমার মুখ দিয়ে বের হচ্ছিল না। আমি ওই অন্ধকার বারান্দাতে দাঁড়িয়ে থাকলাম। আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করতে থাকলাম, কিন্তু ভয়ে কি পড়ছিলাম তাও জানি না। নড়বার শক্তিটুকুও হারিয়ে ফেলেছিলাম। একটু পর আমি সম্বিত ফিরে পেলাম। নিজেকে বোঝানোর চেষ্টা করলাম যা দেখছি সব ভুল। এমন সময় ঘর থেকে আমার ছোট বোনটা বারান্দায় আসলো। জানতে চাইলো আমি বারান্দায় কি করছি। ওকে দেখে আমি সাহস ফিরে পেলাম। ও আমার কাছে এসে রাস্তায় উঁকি দিয়ে বলল, "কি যাবি না? ওই যে দেখ আমার লাশ, তুই যাবি না?" কথাটা বলে সে খুব জোরে আমার হাতটা চেপে ধরল। আমি কাউকে বোঝাতে পারবো না আমার অবস্থা তখন কেমন হয়েছিল। শুধু এটুকু বুঝতে পারছিলাম যে আমি জ্ঞান হারাচ্ছি। সকালে বাসার সবাই আমাকে বারান্দায় খুঁজে পায়। আমার হাতে একটা হাতের ছাপ জখমের মতো হয়েছিল। এবার সবাই আমার কথা গুরুত্ব দেয়। হুজুরের কাছ থেকে পানি পড়া, তাবিজ আনা হয়। কিন্তু আমার এতেও ভয় কাটছিল না। তাই এবার হুজুর তার পরিচিত একজন বড় হুজুর নিয়ে আসেন। উনি আমাদের বাসায় এসে সব পরীক্ষা করেন, কিন্তু কোনো কিছুই বের করতে পারেননি। তবে উনি আমাকে সন্ধ্যাবেলা একা থাকতে মানা করেন।
নামাজ পড়তে বলেন এবং বলেন অনেক রাতে খারাপ জিনিস চলাফেরা করে, তাই খুব বেশি কৌতূহল হলে এসব যেন না দেখি। উনি আমাকে 4টা লোহা দেন, যেগুলো আমার খাটের পাশে রাখতে বলেন। এরপর আমি এমন আর ভয় পাইনি। আমি আজও জানি না আমি আসলে কেন এরকম দেখেছিলাম। এর কোনো ব্যাখ্যা আমি আজও পাইনি। আমি আমার বন্ধুদেরও আমার এই ঘটনাটা বলিনি। আজ ভূতের শুনে পাঠালাম। এটাই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে পড়ে শোনাবেন, খুব খুশি হব। আমি জীবনে ছোট, ছোট আরো অনেক ঘটনা রয়েছে, সেগুলো পরে জানাবো আজ। এ পর্যন্তই, ভালো থাকবেন। রাসেল ভাই, জানি ভালো আছেন। আমি সিলেট থেকে রাজু বলছি। স্টুডিওতে আসতে পারবো না বলে ইমেল করলাম। আমার নিজের কোনো কম্পিউটার না থাকায় দোকান থেকে ইমেলটা পাঠালাম। ভালো লাগলে পড়ে শোনানোর অনুরোধ রইল। ঘটনাটা শুরু করার আগে একটা কথা বলতে চাই। ভূত আর ভালোবাসা একই রকম জিনিস। কখনো এগুলোর পাল্লায় না পড়লে এগুলোর কোনোটাই বিশ্বাস হয় না। কথা না বাড়িয়ে আমি আমার ঘটনায় চলে যাই। ঘটনাটি ৩ বছর আগের আমার নিজের সাথে ঘটেছে। আমি আমার ভাষায় ঘটনাটি বলছি। আমি তখন নেত্রকোনায় আপুর বাসায় থাকি। ক্লাস 9 এ পড়ার সময় এখানে আসা। আর আজ আমি অনার্স 3rd ইয়ারে পড়ি। আমি এমনিতেই একটু ভীতু টাইপের। অল্প কিছুতেই ভয় পেয়ে যাই। কিন্তু লজ্জায় কোনোদিন এই ভয়টা কারো কাছে প্রকাশ করতাম না। আমি একা আলাদা রুমে থাকি। একা থাকি বলে ভয়ে সারারাত ঠিকমতো ঘুমোতে পারতাম না। কেন জানি মনে হতো কেউ হয়তো বিছানার পাশে দাঁড়িয়ে আছে, ছায়া হয়ে আমাকে দেখছে। সারারাত এরকম আজেবাজে চিন্তা মাথায় আসে। আর ভয়ে ঘেমে গোসলের মতো অবস্থা হয়। অথচ কোনোদিন তেমন কোনো কিছুর সাথে দেখা হয়নি। হয়তো দেখা না হলেই ভালো হতো। কিন্তু একদিন আমার ভয় বাস্তবে আমাকে দেখা দেয়। কেউ হয়তো ভাবতে কেউ হয়তো ভাবতে পারে সারাক্ষণ ভয়ে থাকি বলে আমার এটা হ্যালুসিনেশন হয়েছে। কিন্তু আমি স্পর্শের অনুভূতির পরদিন সকালে ঘটনাটির চিহ্ন প্রমাণও পেয়েছি। ঘটনাটি তাহলে খুলে বলি। প্রতিদিনের মতো ওই দিনও ঘুমোতে গিয়েছি। বিছানায় শুয়ে চিন্তা করতে, করতে কখন যে ঘুমিয়ে গেছি বলতে পারবো না। কিন্তু মাঝরাতে কোনো একজনের খুব নিচু গলায় ডাক শুনে আমার ঘুমটা ভেঙে যায়। ডাকটা ছিল খুব কোমল আর খুব নিচু গলার। থেমে, থেমে আমার নাম ধরে ডাকছে। চোখ খুলে দেখি ৭০ থেকে ৮০ বছর বয়সের একজন বৃদ্ধা আমার মাথার পাশে দাঁড়ানো। তার চুলগুলো সাদা আর তার গায়ের রঙও ছিল সাদা। সে আমার দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, "তুই তো একা থাকতে ভয় পাস, তাই আজ তোর সাথে আমি ঘুমাই।" এই বলে সে আমার বাঁ পাশে শুয়ে পড়ে। বিশ্বাস করেন, আমার একবারের জন্যও কোনো কিছু মনে হচ্ছিল না। এক ফোঁটা ভয়ও হয়নি। বরং মনে হয়েছে বৃদ্ধা মহিলা আমার সাথে না হয় ঘুমাক। এই ভেবে আমি পাশ ফিরে শুয়ে পড়লাম। কিন্তু কে এই মহিলা? কোথা থেকে এসছে? এগুলো একবারও আমার চিন্তায় আসলো না। আমি ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল ফজরের আজানের কিছুক্ষণ আগে। চোখ মেলে দেখি মহিলা তখনও আমার দিকে মায়া ভরা দৃষ্টি তাকিয়ে আছে। আমার ঘুম ভেঙেছে দেখে একটা হাসি দিল। আর ওনার হাতের একটা আঙুল দিয়ে আমার একটা হাত অল্প স্পর্শ করল। তার হাতের স্পর্শ আমার সমস্ত শরীরের লোম দাঁড়িয়ে গেল। খুবই গরম মনে হচ্ছিল কেউ যেন আমাকে আগুনের ছ্যাঁকা দিয়েছে। আমি সঙ্গে, সঙ্গে লাফিয়ে উঠে আমার হাতের দিকে তাকালাম। দেখি হাতের অল্প একটু জায়গা লাল হয়ে গেছে। রাগে বৃদ্ধা মহিলার দিকে তাকিয়ে দেখি কেউ নেই আমার পাশে। ভয়ে তখন জীবন বের হওয়ার উপক্রম। আমি বিছানা থেকে নামতে চাইলাম, কিন্তু আমি এক ফোঁটাও নড়তে পারছি না। মনে হচ্ছে কেউ আমার শরীরটাকে বিছানার সাথে আটকে রেখেছে। খুব কষ্ট আর ভয় হচ্ছিল। কি করব বুঝতে পারছিলাম না। সমস্ত শরীর ঘামতে শুরু করলো। হঠাৎ আজানের সুর শুনতে পেলাম। ধড়মড় করে উঠে বসলাম বিছানা থেকে। লাইট জ্বালালাম। কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। হাতের দিকে তাকিয়ে দেখি লাল হয়ে আছে। তারপর সকাল অবধি লাইট জেলে বসেই রইলাম। সকালে হাতের কিছুটা অংশ দেখে আপুর কাছে আমার কাছে জানতে চাইলো। আমি মিথ্যা করে এড়িয়ে গেলাম। কারণ আমি জানি রাতের ঘটনা কোনোভাবে আপু বিশ্বাস করবে না, বরং আমাকে বকাঝকা করবে। কিন্তু সেই দিনের পর থেকে আজ পর্যন্ত রাতে আমি একা ঘুমাইনি। এটা সবাই জানে। কিন্তু কেন ঘুমাই না তা কেউ জানে না। তো এটাই ছিল ঘটনা। নাম হচ্ছে ইমরান। নান্দুরহার স্বরূপকাঠিতে বরিশাল থেকে লিখেছেন।
বিএম কলেজে তিনি প্রথম বর্ষে পড়ছেন। এখন যে ঘটনাটি তিনি লিখেছেন যেভাবে সেভাবে পড়ছি যে এখন যে ঘটনাটি আমি আপনার সাথে শেয়ার করব সেটা কি ভৌতিক নাকি অন্য কিছু? এই প্রশ্নের উত্তর আমি আজও খুঁজে পাইনি। ২০১০ সালে আমি ৮ম শ্রেণীতে পড়ি। আমার ক্লাসের একটা মেয়েকে খুব পছন্দ করতাম। মেয়েটার বাড়ি সন্ধ্যা নদীর পাড়ে। শবে বরাতের রাতে নামাজে যাওয়ার আগে সবাই গোসল করে। তো ২০১০ সালের শবে বরাতের রাতে ওই মেয়েটা ওর চাচাতো বোনদের সাথে নদীতে গোসল করতে যায়। কিন্তু দুঃখের বিষয় ওই মেয়েটা নদীতে হারিয়ে যায়। আর ওর লাশ অনেক খোঁজা হয় কিন্তু খুঁজে পাওয়া যায় না। ২০১৩ সালে আমি এসএসসি পরীক্ষা দেই। আমাদের পরীক্ষা শুরু হয় ৩ ফেব্রুয়ারি। পরীক্ষার আগের রাত্রে আমি স্বপ্নে দেখি ওই মেয়েটার হাত ধরে আমি সমুদ্রের তীরে হাঁটছি। আর হাতটা আমাকে হাতটা টেনে সমুদ্রের মাঝে নিয়ে যাচ্ছে। আর সমুদ্রের অতলে তলিয়ে যাচ্ছি আমি। স্বপ্নটাকে আমি তেমন গুরুত্ব দিলাম না। প্রায় ভুলেই গেলাম। ২০১৫ সালে আমি এইচএসসি পরীক্ষা দেই এবং পরীক্ষা শুরু হওয়ার আগের রাতে আমি ওই স্বপ্নটাকে আবার দেখি। এবার আমি ঘাবড়ে যাই এবং ঘটনাটা আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করি। ঘটনাটা এখানেই শেষ হতে পারত কিন্তু না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন পরীক্ষা দেওয়ার সময় লঞ্চে করে আমি বাড়ি ফিরছিলাম। রাত প্রায় ১টা ৩০। আমি তখন সিগারেট খেতে লঞ্চের ছাদেও যাই। ছাদে তখন কেউ ছিল না। শোঁ শোঁ করে বাতাস বইছে। ছাদের এক কোণায় বসে আমি সিগারেট খাওয়া শেষ করে নদী দেখছিলাম। কতক্ষণ বসেছিলাম মনে নেই। হঠাৎ আমি দেখলাম নদীর দূর প্রান্ত থেকে সেই মেয়েটা হাত তুলে আমাকে ডাকছে। আমি হয়ে দাঁড়িয়ে রইলাম। নড়বার শক্তিটুকু হারিয়ে ফেললাম। চোখ দুটো দিয়ে অনর্গল পানি পড়ছিল। এভাবে কতক্ষণ ছিলাম মনে নেই। হঠাৎ লঞ্চের এক স্টাফের ডাকে সম্বিত ফিরে পেলাম। স্টাফ বলল, ভাই, রাত ১১টার উপরে ছাদে আসার পরে ১২টার পরে ছাদে আসা নিষেধ। রাত ৩টা বাজে। এখন আপনি ছাদে কি চান? ও কেন আমার সাথে বারবার দেখা করে এবং ও আমার কাছে কিছু চায় কিনা এই প্রশ্নের উত্তর জানতে খুব ইচ্ছে হয়। এবং এই প্রশ্নের উত্তরই খুঁজছেন তিনি। এবং একটা মৃত মানুষকে আপনি বিভিন্ন সময় দেখছেন, বিভিন্নভাবে দেখছেন, স্বপ্নে দেখছেন ঠিক আছে। হঠাৎ করে লঞ্চ জার্নি করার সময় নদীর কোনো একটা পাড় থেকে যদি কেউ আপনাকে দূর থেকে ডাকে এবং আপনি যদি সেটা দেখতে পান, সে ব্যাপারটা বেশ ভয়ংকর লাগার কথা, তাই না? এবং আসলেও কিন্তু অনেক ভয়ংকর লাগার কথা। পুরোপুরি হয়তো অন্ধকারে বুঝবেন না কিন্তু আপনি তো বুঝবেন, উপলব্ধি করতে পারবেন যে এটা সেই মেয়ে। আমার স্বপ্নে দেখা সেই মেয়ে যাকে আমি চিনি, যে কিনা মারা গিয়েছে এবং সে এখন আমাকে ডাকছে। খুবই অদ্ভুত ঘটনা।